একটু আগেই ট্রেন স্টেশনে আইসা পড়ছি। আমাদের ট্রেনটা আসবে হলো এই ট্রাকটাতে, সামনে পিছনে নেওয়ার জন্য আসলো। দিতে পারলাম। খুবই সিনিক হইলো, খুবই একটা এক্সপেন্সিভ শহর। এই ধরনের আন্ডারগ্রাউন্ড মানে আর কি টানেল। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো এখন আমি হলো জাপানের ওসাকা শহরের শিন ওসাকা নামে যে সাবওয়ে স্টেশনটা আছে সেটাতে। তো এই ট্রেন স্টেশনটা হলো একটা মেজর স্টেশন, মানে এখানে সাবওয়েও আছে, তারপর আর কি ইন্টারসিটি অনেক ট্রেনও এই স্টেশনটা থেকে রান করে। তো আজকে আমাদের প্ল্যান হইলো আমরা ওসাকা থেকে জাপানের আরেকটা শহর টোকিও, সেই শহরটাতে চলে যাব। আর আমরা আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য মানে আমাদের যাওয়ার জন্য আমরা বুক করছি হলো শিনকানসেন, মানে যেটা আর কি জাপানের বুলেট ট্রেন বলা হয়, যেটা আর কি ফাস্টেস্ট ট্রেন, মানে ফাস্টেস্ট ট্রেনগুলোর মধ্যে একটা। তো আমরা সেই ট্রেনের টিকিট বুক করছি। আর আমাদের ট্রেনটা আসবে হলো আরও 1 ঘন্টা পরে। তো আমি একটু আগেই ট্রেন স্টেশনে আইসা পড়ছি, কারণ এখানে আমার ওই টিকিট আরও কিছু কনফার্ম করার দরকার ছিল। তো আমি একটু আগে আইসা আমার কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা এখানে অপেক্ষা করতেছি। তো মেবি আরও 1 ঘন্টা পরে আমাদের ট্রেন আসবে, তখন আমরা এখান থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন ট্রেনের প্ল্যাটফর্মে আইসা দাঁড়াইছি। তোমার আরও আধা ঘন্টার মতো বাকি আছে। তো এখানে মোটামুটি এই প্ল্যাটফর্মটা এখন খালি, এখানে তেমন মানুষ নাই। আর আমাদের ট্রেনটা আসবে হলো এই ট্রাকটাতে। এই ট্রেনে 2 ধরনের কম্পার্টমেন্ট আছে, একটা হলো রেগুলার আর একটা হলো তারা বলে গ্রিনটার একটু আপগ্রেডেড। তো আমরা যেহেতু আমাদের সাথে 2টা বড় বড় লাগেজ ছিল, তো এই কারণে আমরা ওই গ্রিন যে কম্পার্টমেন্ট সেটাই বুক করছি। তো আমরা এখন ট্রেনের উপরে আইসা বসছি। আমাদের ট্রেন ছাইড়া দিছে, কিন্তু ট্রেনটা অনেক কোয়াইট, কেউ কথা বলতেছে না। তো এই কারণে আমি আস্তে আস্তে কথা বলতেছি। তো আমি কুইকলি আমার ট্রেনটা দেখাই। এটা হলো আমার সিটটা আর কি খুবই স্পেশাস, মানে অনেক বড়। আর এখানে পা রাখার জন্য পাদানি আছে, টেবল আছে। এখানে সিটের পাশে এখানে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। তারপরে যেখানে একটা লাইট আছে, এই লাইটটা যদি আমি টিপ দিই তাহলে যেখানে লাইটটা চলে পড়ার জন্য। এই সিটটা সামনে পিছনে নেওয়ার জন্য আসলো, দিতে পারলাম। আবার সিটটা উপরে নিয়ে আসলাম। আর দেখেন মাশাআল্লাহ, ট্রেনের উইন্ডোটা কত সুন্দর, পরিষ্কার, অনেক সুন্দর ট্রেন, খুবই পরিষ্কার ট্রেনটা। আমি এখন আছি হলো জাপানের টোকিও শহরের টোকিও সেন্ট্রাল স্টেশনে। তো ওসাকা থেকে আমাদের টোকিওতে আসতে লাগছে হলো প্রায় 2 ঘন্টা 25 মিনিট। তো একটা জিনিস খুবই ভালো ছিল যে ওসাকাতে আমাদের ট্রেনের টাইম ছিল 9:51। তো আমাদের ট্রেন এক্স্যাক্টলি 9:51তেই ছাড়ছিল। ছাড়ার পরে আমাদের এখানে আসতে লাগছে হলো প্রায় 2 ঘন্টা 25 মিনিট। আর এই 2 ঘন্টা 25 মিনিটে আমরা পাড়ি দিছি হলো প্রায় 500 কিলোমিটার। তো আমাদের ট্রেনটা চলছে হলো প্রায় 250 কিলোমিটার বেগে। তো আমরা প্রায় আধা ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের রাইডটা ছিল আলহামদুলিল্লাহ খুবই সিনিক, মানে আমরা পাহাড়ের ভেতর দিয়ে আসছি। তো আমাদের 2 পাশে ছিল পাহাড়, আর পাহাড়ের উপরে ছিল কুয়াশা। তো আমরা ওই পাহাড়ের মাঝখান দিয়ে এখানে আসছি। আমি আধা ঘন্টা আগে স্টেশনটাতে আসছি। তো এটা হলো জাপানের টোকিও সেন্ট্রাল স্টেশন। মানে এই স্টেশনটা এখন খুবই বিজি, এখানে বর্তমানে অনেক মানুষ দেখা যেতেছে। বাইরে বৃষ্টি পড়তেছিল, তো আমাদের কাছে মেট্রো পাস তখনও ছিল না। তো এই কারণে আমরা একটা উবার কল করছি। আমাদের এই উবার রাইডটা প্রায় 5-7 মিনিটের। তো এটা বাংলাদেশ, মানে এটা আর কি টোকিওর যে সেন্ট্রাল স্টেশন, যেখানে আমরা ওই ওসাকা থেকে এসে নামছি, সেখান থেকে খুব একটা দূরে না। আর এটার জন্য আমাদের উবারের কস্ট পড়ছে হলো মেবি বাংলাদেশি টাকায় 800 থেকে 900 টাকার মতো। টোকিও শহর হইল খুবই একটা এক্সপেন্সিভ শহর।
একটা উদাহরণ দেখাই যে আমি যে রুমটা বুক করছি, আমার এখানে রুমের পাশে আছে একটা বারান্দা, আর ছোট এখানে একটা খাট আছে, একটা টেবল, তারপরে বাইরে এখানে একটা কিচেন আছে, এই বাদে এখানে একটা মাইক্রোওয়েভ ওভেন, তারপরে ফ্রিজ, ওয়াশিং মেশিন, আর এখানে ছোট্ট একটা ওয়াশরুম। তো এই ছোট্ট একটা রুমের জন্য আমাদের দিতে হইলো বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকা, মানে 3 দিনের জন্য 35,000 টাকা। তো প্রতি রাত্রে আমাদের পড়ছে 11-12 হাজার টাকার মতো। এখন আমি আমার হোটেল রুম থেকে বের হয়েছি বাইরে, কারণ আমার সাথে যে টাকা নিয়ে আসছিলাম সেই টাকাটা আমি জাপানিজ কারেন্সিতে কনভার্ট করব। তো আমি গুগলে চেক করছি, চেক করে দেখছি যে আমার আশেপাশে মোটামুটি 10 মিনিট হাঁটার দূরত্বে একটা কারেন্সি এক্সচেঞ্জের লোকেশন আছে। তো আমি এখন সেই লোকেশনটাতে যেতেছি। তো এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, তো এই কারণে আমি ছাতা নিয়ে বের হয়েছি। তো আর বাইরে মেন রোডের উপরে অনেক গাড়ি ছিল, তো এই কারণে আমি আর কি ছোটো রাস্তা দিয়ে হাঁটতেছি। যে রুমটা বুক করছিলাম আগোডার মাধ্যমে, কিন্তু অনেকটা রুমটা ছিল হলো এয়ারবিএনবির মতো একটা সার্ভিস। তো মানে কোনো একজন মানুষের পার্সোনাল অ্যাপার্টমেন্ট আমরা আর কি রেন্ট করছি। এখন সে প্রথম ঠিকানাটা আমাদের যে দিছিল সেটা দিছিল রং ঠিকানা। তো আমরা ওই ঠিকানাতে উবার দিয়ে আইসা আমরা গিয়ে দেখি যে একটা অফিস বিল্ডিংয়ের নিচে নামাই দিয়েছে। এখন অফিস বিল্ডিংয়ের নিচে আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা দেখি যে কেউ নাই। তখন উপর থেকে একটা লোক নেমে আসছে। তো তারা আমরা যখন বলছি যে আমরা এখানে এই রুমের জন্য আসছি, কিন্তু কোনো ইনস্ট্রাকশনটা ঠিকমতো ফলো করতে পারতাছি না, তখন সে আর কি আমাদের যা লেখা ছিল জাপানিজ, মানে ওই মেসেজের মধ্যে অনেক কিছু ছিল জাপানিজ ভাষায় লেখা। তখন সে বলতেছে যে তোমার এইখানে তো আরেকটা ঠিকানা দেওয়া আছে, হইতে পারে যে তোমার এই ঠিকানাটাই। মানে সে বলতেছে যে আমি এর আগে আরও কয়েকজনরে দেখছি এই বিল্ডিংয়ে আইসা আমাকে বলে যে এয়ারবিএনবি আগোডা থেকে রুম বুক করছে। অফিস বিল্ডিংয়ে প্রথমে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদেরকে পানি দিছে খাইতে। তো পানি পান করতে দিছে। তারপর আর কি আমাদেরকে সুন্দর করে বসাইছে। সে তার কলিগদেরকে ডাইকা নিয়ে আসতে বলছে যে দেখো এর সাথে কি একটা সমস্যা হয়ে গেছে। তারপর তারা নিজেরা ওই অফিস থেকে কয়েকজন আমাদের সাথে নিজেরা হাইটা নিচে নেমে আমাদেরকে যে এই পরের যে ঠিকানা সেই ঠিকানাটাতে নিয়ে গিয়ে একেবারে আমাদের হোটেলের সামনে, মানে হোটেল কি মানে যেই বিল্ডিংটা যেই অ্যাপার্টমেন্টটা আমরা রেন্ট করছি ওই বিল্ডিংয়ের সামনে নিয়ে গেছে। তারপর আমাদেরকে সেইখানে মেকশিওর করছে তারা যে আমরা আসলে ঠিক আছি, এটা আসলেই ঠিক বিল্ডিং। তারপর তারা সেখান থেকে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, মানে এই জাপানিজদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে রাস্তায় কোনো গাড়ি নাই, তারপরেও মানে এরা কত মানে আর কি রুল রেগুলেশন কত সুন্দর ফলো করে, যে এরা রাস্তাটা ক্রস করতেছে না। যদিও এখানে কোনো তেমন মানুষ ছিল না। যখন আমি এখানে হাঁটতেছিলাম দেখছি ওইখানে কিন্তু মানুষগুলো দাঁড়ানো ছিল। এটা আমি ওসাকাতেও দেখছি যে ওইখানে রাস্তায় এমন ছিল যে কোনো মানে কেউ চেক করার মতো ছিল না, কোনো গাড়িও ছিল না। তারপর আমি দেখছিলাম যে ওইখানে যারা ছিল তারা রাস্তায় ওইভাবেই দাঁড়ায় ছিল। যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। সোফার জাপানিজদের মানে কী বলবো, জাপানিজদের আমি যা কিছুই দেখছি সবই আমার কাছে খুব ভালো লাগছে। আমি আর কি খারাপ লাগার মতো তেমন কোনো কিছু এই পর্যন্ত দেখি নাই। মাশাআল্লাহ, মানে তারা আর কি খুব পোলাইট। টোকিও শহরে প্রায় 300-র মতো সাবওয়ে স্টেশন আছে আমি যতটুকু জানি। আর এই সবগুলো সাবওয়ে স্টেশনের আশেপাশে এই ধরনের আন্ডারগ্রাউন্ড মানে আর কি টানেল, অনেকটা তারা আর কি আন্ডারগ্রাউন্ড টানেলগুলোরই তারা আর কি আন্ডারগ্রাউন্ড মার্কেট বলতে পারি। মানে বিশাল, মানে এক মাথা থেকে হয়তো আরেক মাথা পর্যন্ত হাইটা যেতে হয়তো আমার ধারণা আধা ঘন্টা 1 ঘন্টাও লাগবে। আমি আর কি আমার অভিজ্ঞতা এইরকম পাইছি। তো আমি আর কি এই জিনিসটা দেখাইতেছি এখানে, যে দেখেন এখানে এটা হলো টোকিওর একটা সাবওয়ে স্টেশনের আশেপাশের আন্ডারগ্রাউন্ড যে টানেলটা, সেটা এই টানেলের 2 পাশে আছে হলো বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান, রেস্টুরেন্ট, তারপর আরও অনেক ধরনের কনভেনিয়েন্স স্টোর।
তবে দেখেন এখানে ফ্লোরগুলো কত সুন্দর পরিষ্কার, তবে নিট অ্যান্ড ক্লিন। মানুষ হাঁটতেছে, কারো পায়ে কোনো ময়লা নেই, এখানে মাটিতে কোনো ময়লা নেই। এখন সবাই হয়তো অফিস শেষ করে বাসায় যেতেছে, তো এই কারণে এখানে মানুষ একটু দ্রুত হাঁটাহাঁটি করতেছে। এখানে কাপড়ের দোকান, ওষুধের দোকান। তো এটা মোটামুটি টোকিওর সবগুলো সাবওয়ে স্টেশনেরই আশেপাশে এরকম থাকে। এই টানেলগুলোর আশেপাশে যে অফিস বিল্ডিংগুলো আছে তাদের সবগুলির দরজা মোটামুটি এই টানেলের সাথে কানেক্টেড। তো এই কারণে হয় যে অনেক সময় যে এই অফিস বিল্ডিংগুলোতে যারা কাজ করে কিংবা এই বিল্ডিংগুলোতে যারা থাকে তাদের বাইরে যাওয়ারও দরকার হয় না, তারা সরাসরি এই টানেলের মাধ্যমেই সাবওয়ে স্টেশনে আসতে পারে, আবার তাদের কাজে চলে যেতে পারে। 2 দিন আগে আমি যখন US ডলার ভাঙাইছিলাম তখন রেটটা একটু ভালো পাইছিলাম, তখন পাইছিলাম মানে US ডলার মানে 154 জাপানিজ ইয়েন। কিন্তু আজকের রেটটা একটু খারাপ, তারা আজকে আমাকে বলছে যে 147 তারা ম্যাক্সিমাম দিতে পারবে, যদিও এটা ছিল মানে বাইরের দোকান। আর 2 দিন আগে আমি এয়ারপোর্টে ভাঙাইছিলাম, তো তারপর আর কি কিছু করার নাই। এখন আমি এটা ভাঙাই নিছি কারণ আমার কাছে আর ভাঙতে টাকা নাই। তো এরপরে আমি গুগলে সার্চ করছি, ওসাকার চাইতে টোকিওতে আর কি হালাল খাবারের দোকান আমি অনেক বেশি পাইছি। তো আমি আমার বাসায় আসার পথে, বাসা থেকে 5 মিনিট দূরে 3-4টা হালাল দোকান ছিল, তার মধ্যে একটা দোকান আমার কাছে পাকিস্তানি নাম মনে হয়েছে, তো এই কারণে আমি ওইখানেই গেলাম। কারণ এর আগে আমি 2 দিন আগে ইন্ডিয়ান একটা দোকানে গেছিলাম, সেখানে লেখা ছিল হালাল, কিন্তু গিয়ে দেখি যে আসলে তাদের কাছে হালাল খাবার ছিল না। তো এই কারণে আমি পাকিস্তানি দোকানটাতে গেছি, গিয়ে আমি কিছু হালাল খাবার নিয়ে আসলাম। আমি 2টা বিরিয়ানি কিনছি। তো আমি এখন এই 2টা বিরিয়ানি কিনে নিয়ে বাসায় যেতেছি, বাসায় গিয়ে রেস্ট নিব, কারণ এখন বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। এখানে আমি একটু আগেও এই জিনিসটা বলছিলাম যে আমি জাপানিজদের দেখছি যে রাস্তা যে ছোটো রাস্তাও হয়, তারপরে তারা মোটামুটি এই রেড সিগনালে দাঁড়ায় থাকে, তারা আর কি সিগন্যালটা ক্রস করে না। তো এটা আর কি খুব ভালো একটা জিনিস। তো এনিওয়ে আমি এখন আমার বাসায় যেতেছি। আমার বাসা হলো এই বিল্ডিংগুলোর মধ্যে একটা বাড়িতে, তবে আমি আমার বাসায় যাব আর খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার বাসা থেকে মেবি 2-3 মিনিট দূরে এখানে একটা নদী আছে, খুব সুন্দর নদী। দিনের বেলা হয়তো নদীটা আরও সুন্দর লাগতো দেখতে। এখানে দিনের বেলা হয়তো নদীটা আরও দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি এখন আমার বাসায় চলে যাব, আর আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। বাইরে অনেক বৃষ্টি। আসসালামু আলাইকুম।